শিক্ষার্থীরা, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিষয় কৃষি শিক্ষা থেকে অধ্যায় হচ্ছে পঞ্চম, কৃষি উৎপাদন সম্পর্কে আলোচনা করা। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 70। এই অধ্যায়ের উৎপাদনের মধ্যে গম চাষ, মাশরুম চাষ পদ্ধতি এবং কৃষি দ্রব্য সংগ্রহ ও বাছাই সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাছ চাষের মধ্যে মিশ্র মাছ চাষ পদ্ধতি, রুই, কাতলা, মৃগেল, চিংড়ি চাষ পদ্ধতি বর্ণনা করা হয়েছে। গৃহপালিত পশুর মধ্যে গরু পালন পদ্ধতি ও রোগ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে আমরা মৎস্য চাষ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো, মাশরুম চাষের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, মাশরুম চাষ কিভাবে করতে হয়, মিশ্র মাছ চাষ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো, চিংড়ি চাষ পদ্ধতি বর্ণনা করতে পারবো, গৃহপালিত পশুপালন পদ্ধতি বর্ণনা করতে পারবো, গৃহপালিত পশুর রোগ প্রতিরোধের উপায় ও রোগ ব্যবস্থাপনা বিশ্লেষণ করতে পারবো, কৃষিজাত দ্রব্য সংগ্রহ ও বাছাইকরণ কাজ বর্ণনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা বিস্তারিত আলোচনা করলাম যে এটা সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করতে পারবো এবং জানতে পারবো কিভাবে শস্য চাষ করতে হয়, মাশরুম চাষ করতে হয়, মিশ্র চাষ, চিংড়ি চাষ পদ্ধতি, গৃহপালিত পশুপালন পদ্ধতি, গৃহপালিত পশুর রোগ প্রতিরোধ নির্ণয়, কৃষি দ্রব্য সংগ্রহ ও বাছাই কিভাবে আমরা আলোচনা করবো। পার্ট 1, গম চাষ পদ্ধতি। দানা ফসল শর্করা প্রধান উৎস। এই কারণে পৃথিবীর সকল দেশের খাদ্য শস্য হিসাবে দানা ফসল চাষ করা হয়। বিশ্বের অনেক দেশে গম প্রধান খাদ্যশস্য। বাংলাদেশের ধানের পরে খাদ্যশস্য হিসাবে গমের অবস্থান দ্বিতীয়। তাহলে বাংলাদেশে আমাদের ধানের পরে গমের অবস্থান দ্বিতীয়। বর্তমানে দেশের প্রায় সব জেলাতেই গম চাষ করা হয়, তবে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ, রাজশাহী, পাবনা, বগুড়া, জামালপুর, যশোর, কুষ্টিয়া জেলায় বেশি চাষ হয়। বাংলাদেশের গমের অনেক উচ্চ ফলনশীল অনুমোদিত জাত রয়েছে। তার মধ্যে কাঞ্চন, আকবর, অগ্রণী, প্রতিভা, সৌরভ, গৌরব, শতাব্দী, প্রদীপ, বিজয় ইত্যাদি জাত জনপ্রিয়। বপন সময়। গম শীতকালীন ফসল। বাংলাদেশের শীতকাল স্বল্পস্থায়ী। এই কারণে গমের ভালো ফলন পেতে হলে সঠিক সময়ে গম বীজ বপন করা উচিত। আমাদের দেশে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে থেকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গম বপনের উপযুক্ত সময়। তাহলে গম চাষের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গম বপনের উপযুক্ত সময়। উঁচু মাঝারি দোআঁশ মাটিতে গম ভালো জন্মে, তবে লুনা পানিতে গমের ফলন কম হয়। যেসব এলাকায় ধান কাটতে ও জমি তৈরি করতে দেরি হয় সেসব এলাকায় কাঞ্চন, আকবর, প্রতিভা, গৌরব চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। বীজের হার। বীজ গজানোর হার 85% বেশি হলে ভালো। 1 হেক্টর জমিতে 120 কেজি গম বীজ বপন করতে হয়। বপনের আগে বীজ শোধন করে নিলে বীজ বাহিত অনেক রোগ প্রতিরোধ করা যায়।
প্রতি কেজি বীজ 3 গ্রাম কোভেক্স 200 এর সাথে ভালো করে মিশিয়ে বীজ শোধন করা যায়। আর বীজ শোধন করতে হলে প্রতি কেজি 3 গ্রাম কোভেক্স 200 এর সাথে ভালো করে মিশিয়ে বীজ শোধন করা যায়। বপন পদ্ধতি: জমিতে জোয়েলে 3-4টি চাষ ও মই দিয়ে জমি ভালোভাবে তৈরি করতে হবে। জমিতে পর্যাপ্ত রস না থাকলে সেচ দেওয়ার পর জোয়েলের চাষ দিতে হবে। সারিতে বা ছিটিয়ে গম বীজ বপন করা যায়। ছিটিয়ে বপন করলে শেষ চাষের সময় সার ও বীজ ছিটিয়ে মই দিয়ে বীজ ঢেকে দিতে হবে। সারিতে বপনের ক্ষেত্রে জমি তৈরির পর ছোট্ট হাত লাঙল দিয়ে 20 সেন্টিমিটার দূরে দূরে সরু নালা তৈরি করতে হয়। 4 থেকে 5 সেন্টিমিটার গভীর নালায় বীজ বপন করে মাটি দিয়ে ঢেকে দিতে হয়। বপনের 15 দিন পর পর্যন্ত পাখি তাড়ানোর ব্যবস্থা নিতে হবে। সার প্রয়োগ পদ্ধতি: সেচসহ চাষের ক্ষেত্রে মোট ইউরিয়া সারের 3 ভাগের 2 ভাগ এবং সবটুকু টিএসপি, এমপিও ও জিপসার সার শেষ চাষের সময় দিতে হবে। বাকি 1 ভাগ ইউরিয়া সার প্রথম সেচের সময় উপরি প্রয়োগ করতে হবে। সেচ ছাড়া চাষের ক্ষেত্রে পুরো ইউরিয়া, টিএসপি, এমওপি এবং জিপসার শেষ চাষের সময় জমিতে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, গম চাষের সার প্রয়োগের পরিমাণ নিচের তালিকায় দেওয়া হলো। সারের নাম, সারের পরিমাণ। সারের পরিমাণ হেক্টরে ইউরিয়া সেচ সহ 200 কেজি, সেচ ছাড়া 160 কেজি, টিএসপি সেচ সহ 160 কেজি, সেচ ছাড়া 160 কেজি, এমওপি 45 কেজি, সেচ ছাড়া 35 কেজি, জিপসার 115 কেজি, সেচ ছাড়া 80 কেজি। গোবর বা কম্পোস্ট সার 8.5 টন সেচ সহ, আর সেচ ছাড়া 8.5 টন। পানি সেচ মাটির বুনটে প্রকার অনুযায়ী গম চাষে 2 থেকে 3 সেচের প্রয়োজন হয়। পানি সেচ মাটির বুনটের প্রকার অনুযায়ী গম চাষে 2 থেকে 3 বার প্রয়োজন। প্রথম সেচ চাষের 3 পাতার সময়, দ্বিতীয় সেচ গমের শীষ বের হওয়ার সময় এবং তৃতীয় সেচ দানা গঠনের সময় দিতে হবে। আগাছা দমন, সার, সেচের পানি ইত্যাদি আগাছা ভাগ বসায়। ইউরিয়া সার উপরি প্রয়োগের আগে নিড়ানি দিতে হবে। উপরি প্রয়োগের পর সেচ দিতে হবে। গম ক্ষেত আগাছা মুক্ত রাখার জন্য কমপক্ষে 2 বার নিড়ানি দিতে হবে। ফসল সংগ্রহ: গম পাকলে গাছ হলদে হয়ে মরে যায়। তালুতে শীষ নিয়ে ঘষলে দানা বের হয়ে আসবে। এই অবস্থায় গম কেটে ভালোভাবে শুকিয়ে যন্ত্র দিয়ে মাড়াই করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা একক কাজ হিসেবে গমের উৎপাদন পদ্ধতি সম্পর্কে খাতায় লিখে শ্রেণীতে উপস্থাপন করতে পারে। গম চাষ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আগাছা দমন করতে হয়, পানি সেচ কিভাবে দিতে হয়, ফসল সংগ্রহ কিভাবে করতে হয়, হেক্টরে সেচ সহ কত পরিমাণ ইউরিয়া, টিএসপি, এমওপি
সার, গোবর সার লাগে, আর শেষ সার কতটুকু লাগে এটা তোমরা খাতায় লিখে তোমরা উপস্থাপন করতে পারবে। বিনা চাষে গমের আবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, ইতিপূর্বে চাষ ছাড়া চাষ দিয়ে সুন্দরভাবে মাটি তৈরি করে নিয়ে, জমি সুন্দরভাবে তৈরি করে নিয়ে গম চাষ হয়েছে। এবার তোমাদের সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব বিনা চাষে গমের আবাদ, কিভাবে বিনা চাষে আবাদ করা যায়। অনেক জমিতে রোপা, আমন ধান কাটতে দেরি হয়, ফলে জমি চাষ মই দিয়ে বীজ বোনার সময় থাকে না। এই ক্ষেত্রে বিনা চাষে গম আবাদ করা যায়। ধান কাটার পর যদি জমিতে পর্যাপ্ত রস থাকে, অর্থাৎ হাঁটলে পায়ে দাগ পড়ে, তবে সরাসরি বীজ বুনতে হয়। আবার জমিতে জো না থাকলে হালকা সেচ দিয়ে জো এলে বীজ বুনতে হয়। প্রথমে গম বীজ গোবর গোলানো পানিতে কয়েক ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। পরে পানি থেকে উঠিয়ে শুকিয়ে নিতে হবে। এতে বীজের গায়ে গোবরের প্রলেপ লেগে যায়। এই বীজ বপন করলে পাখির উপদ্রব কম হয় এবং বীজ রোদে শুকিয়ে যায় না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে তোমরা দেখতে পেলে যে বীজ বপন করলে পাখির উপদ্রব কম হয়। কি কারণে? গোবর জড়ায় নিয়ে যদি করে যায়, ভিজাই নিয়ে গোবর জড়ানো যায়, জড়ায় শুকিয়ে নিলে খালি পাখির উপদ্রব থেকে এরা রক্ষা করা যায়। এভাবে গম চাষ করলে দুই ভাবে সার দেওয়া যায়। এক, বীজ বোনার সময় সব সার ছিটানো। বীজ বপনের 17 থেকে 20 দিনের মধ্যে বপন হালকা সেচ দেওয়ার সময় সার ছিটানো। বীজ বপনের 25 থেকে 30 দিনের মধ্যে আগাছা দমন করা প্রয়োজন। স্বল্প চাষে গমের আবাদ। দেশি লাঙল দিয়ে দুটি চাষ দিয়ে গম বীজ বপন করা যায়। ধান কাটার পর জমিতে জো আসার সাথে সাথে চাষ করতে হবে। আবার জমিতে পর্যাপ্ত রস না থাকলে সেচ দেওয়ার পর জো আসলে চাষ দিতে হবে। প্রথমে একটি চাষ ও মই দিতে হবে। দ্বিতীয় চাষ দেওয়ার পর সব সার ও বীজ ছিটিয়ে দিয়ে মই দিয়ে বীজ ঢেকে দিতে হবে। বপনের 17 থেকে 21 দিনের মধ্যে হালকাভাবে প্রথম সেচ দিতে হবে। প্রথম সেচের সময় ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। বপনের 25 থেকে 30 দিনের মধ্যে আগাছা দমন করলে ভালো ফলন পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখলে চাষ দিয়ে, সম্পূর্ণ চাষ দিয়ে গম আবাদ করা, কিভাবে আবাদ করতে হয়, এবং বিনা চাষের গম আবাদ, আবার স্বল্প চাষে গমের আবাদ এখানে দেখলে আলোচনা করলাম। এবার গম চাষের রোগ দমন। গম চাষের রোগ কিভাবে রোগ বালাই দমন করতে হবে। গম চাষে পোকামাকড়ের আক্রমণ তেমন একটা হয় না, তবে ছত্রাকজনিত বেশ কিছু রোগ দেখা দিতে পারে। এছাড়াও অনেক সময় ইঁদুরের উপদ্রব দেখা যায়। ছত্রাকজনিত রোগের মধ্যে পাতার মরিচা রোগ, পাতার দাগ রোগ, গুড়া পচা রোগ, আলগা ঝুল রোগ এবং বীজের কালো দাগ রোগ অন্যতম। তাহলে এখানে বলা আছে ছত্রাকজনিত রোগের মধ্যে পাতার মরিচার রোগ, পাতার দাগ রোগ, গুড়া পচা রোগ, আলগা ঝুল রোগ এবং বীজের কালো দাগ রোগ অন্যতম। পাতার মরিচা রোগের প্রথমে পাতার উপর ছোট্ট গোলাকার হলুদ দাগ করে। শেষ পর্যায়ে এই রোগের মরিচার মতো বাদামি বা কালচে
রোগে পরিণত হয়। হাত দিয়ে আক্রান্ত পাতা ঘষা দিলে লালচে মরিচার মতো গুঁড়া হতে থাকে, হাতে লাগে। এর আগে লক্ষণ প্রথমে নিচের পাতায়, পরে সব পাতায় ও কাণ্ডে দেখা যায়। পাতার দাগ রোগে প্রথমে নিচের পাতার ছোট্ট ডিম্বাকার দাগ পড়ে, পরে দাগ আকারে বেড়ে পাতা ফসলে ঝলসে যায়। এ রোগের জীবাণু বীজে বা ফসলের পরিত্যক্ত অংশ বেঁচে থাকে। গুড়া পচা রোগের মাটির সমতলে গাছের গোড়ার হলুদের দাগ দেখা যায়, পরে দাগ গাঢ় বাদামি বর্ণ ধারণ করে আক্রান্ত স্থানের চারপাশ ঘিরে ফেলে। এক সময় গাছ শুকিয়ে মারা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে কৃষি উৎপাদন, এখানে গম চাষ পদ্ধতি, বপন, বীজের সার, বপন পদ্ধতি, সার প্রয়োগ পদ্ধতি, হেক্টর প্রতি সারের পরিমাণ, সারের সেচ সহ এবং সেচ ছাড়া, পানি সেচ, আগাছা দমন, ফসল সংগ্রহ এবং তোমাদের খাতায় লিখে আলোচনা, খাতায় লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। গম চাষের অন্যান্য প্রযুক্তি পরিচর্যা, বিনা চাষে গমের আবাদ, স্বল্প চাষে গমের আবাদ, গম চাষের রোগ দমন ইত্যাদি আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকবে, পরিষ্কার থাকবে। এই করোনার প্রভাবে তোমরা করোনা ভাইরাস রোগ, তোমরা বাইরে গেলে বাইরে থেকে আসে সুন্দরভাবে সাবান দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমরা ঘরে থাকবে। তোমাদের আগামী ক্লাসে তোমার মাশরুম চাষের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো, পার্ট 3। তোমরা তাদের ভালো থাকো। আল্লাহ হাফেজ।